नमः श्रीज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चिदसुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ভারতে বিবেকানন্দ। স্বামীজির বক্তৃতা ভারতের ভবিষ্যৎ। এই বক্তৃতাটি এক বৃহৎ তাঁবুর মধ্যে প্রদত্ত হয়। প্রায় 4 সহস্র শ্রোতার সমাগম হইয়াছিল। স্বামীজি বলছেন, বৈদেশিক বিজেতাগণ আসিয়া মন্দিরের পর মন্দির ভাঙিয়াছে, কিন্তু এই অত্যাচার স্রোত যেই একটু বন্ধ হইয়াছে, আবার সেখানে মন্দিরের চূড়া উঠিয়াছে। অনেক গ্রন্থ পাঠ করিয়া যাহা না শিখিতে পারো, দাক্ষিণাত্যের অনেক প্রাচীন মন্দির, গুজরাটের সোমনাথের মতো অনেক মন্দির দেখিয়া তোমরা তদপেক্ষা বেশি শিক্ষা পাইতে পারো। তোমাদের জাতির ইতিহাস সম্বন্ধে গভীরতর অন্তর্দৃষ্টি লাভ করিতে পারো। লক্ষ্য করিয়া দেখো, ওই মন্দির শত শত আক্রমণের ও শত শত পুনরুদ্ধয়ের চিহ্ন ধারণ করিয়া আছে, বারবার বিধ্বস্ত হইয়াছে, আবার সেই ধ্বংসাবশেষ হইতে উত্থিত হইয়া নূতন জীবন লাভ করিয়া পূর্বেরই মতো অটলভাবে বিরাজ করিতেছে। ইহাই আমাদের জাতীয় চেতনা, জাতীয় প্রাণ প্রবাহ। এই ভাব অনুসরণ করো, গৌরবান্বিত হইবে। এই ভাব পরিত্যাগ করো, তোমাদের মৃত্যু নিশ্চয়। এই জাতীয় জীবন প্রবাহের বিরুদ্ধে যাইতে চেষ্টা করিলে তাহার একমাত্র পরিণাম হইবে বিনাশ। আমি অবশ্য এ কথা বলিতেছি না যে আরও কিছুর প্রয়োজন নাই। আমি এ কথা বলিতেছি না যে রাজনীতিক বা সামাজিক উন্নতির কোনো প্রয়োজন নাই। আমার বক্তব্য এইটুকু, আর আমার ইচ্ছা তোমরা ভুলিও না যে ওইগুলি গৌণ, ধর্মই মুখ্য। ভারতবাসী প্রথম চায় ধর্ম, তারপর অন্যান্য বস্তু। ওই ধর্মভাবকে বিশেষ রূপে জাগাইতে হইবে। কি রূপে উহা সাধিত হইবে, আমি তোমাদের নিকট আমার সমুদয় কার্যপ্রণালী বলিব। আমেরিকা যাইবার জন্য মাদ্রাজ ছাড়িবার অনেক বৎসর পূর্ব হইতেই আমার মনে এই সংকল্পগুলি ছিল। এই ভাব প্রচার করিবার জন্যই আমি আমেরিকা ও ইংল্যান্ডে গিয়াছিলাম। ধর্ম মহাসভা প্রভৃতির জন্য আমার বড় ভাবনা হয় নাই। উহা শুধু একটি সুযোগ রূপে উপস্থিত হইয়াছিল। আমার মনে যে সংকল্প গড়িতেছিল, তাহাই আমাকে সমগ্র পৃথিবী ঘুরাইয়াছে। আমার সংকল্প এই, প্রথমত আমাদের শাস্ত্রভাণ্ডারে সঞ্চিত মঠ ও অরণ্যে গুপ্তভাবে রক্ষিত অতি অল্প লোকের দ্বারা অধিকৃত ধর্মরত্নগুলিকে প্রকাশ্যে বাহির করা। শাস্ত্র নিবদ্ধ তত্ত্বগুলি যাহাদের হাতে গুপ্তভাবে রহিয়াছে, শুধু তাহাদের নিকট হইতে ওইগুলি বাহির করিলে হইবে না, উহা অপেক্ষাও দুর্ভেদ্য পেটিকায়, অর্থাৎ যে সংস্কৃত ভাষায় ওই তত্ত্বগুলি রক্ষিত, সেই সংস্কৃত শব্দের শত শত শতাব্দীর কঠিন আবরণ হইতে বাহির করিতে হইবে। এক কথায়, আমি ওই তত্ত্বগুলিকে সর্বসাধারণের বোধগম্য করিতে চাই। আমি চাই ওই ভাবগুলি সর্বসাধারণের প্রত্যেক ভারতবাসীর সম্পত্তি হোক, তা সে সংস্কৃত ভাষা জানুক বা না জানুক। এই সংস্কৃত ভাষার আমাদের গৌরবের বস্তু। এই সংস্কৃত ভাষার কাঠিন্যই এই সকল ভাব প্রচারের এক মহান অন্তরায়। আর যতদিন না আমাদের সমগ্র জাতি ও
উত্তম রূপে সংস্কৃত ভাষা শিখিতেছে, ততদিন ওই অন্তরায় দূরীভূত হইবার নহে। সংস্কৃত ভাষা যে কঠিন, তাহা তোমার এই কথা বলিলেই বুঝিবে যে আমি সারা জীবন ধরিয়া ওই ভাষা অধ্যয়ন করিতেছি। তথাপি প্রত্যেক নূতন সংস্কৃত গ্রন্থই আমার কাছে নূতন ঠেকে। যাহাদের ওই ভাষা সম্পূর্ণরূপে শিক্ষা করিবার অবসর কখনোই হয় নাই, তাহাদের পক্ষে উহা কিরূপ কঠিন হইবে, তাহা অনায়াসেই বুঝিতে পারো। সুতরাং তাহাদিগকে অবশ্যই চলিত ভাষায় এই সকল তত্ত্ব শিক্ষা দিতে হইবে। সঙ্গে সঙ্গে সংস্কৃত শিক্ষাও চলিবে, কারণ সংস্কৃত শিক্ষায় সংস্কৃত শব্দগুলি উচ্চারণ মাত্রেই জাতির মধ্যে একটা গৌরব, একটা শক্তির ভাব জাগিবে। মহানুভব রামানুজ, চৈতন্য ও কবির ভারতের নিম্ন জাতিগুলিকে উন্নত করিবার চেষ্টা করিয়াছিলেন। তাহাদের চেষ্টার ফলে তাহাদের জীবৎকালেই অদ্ভুত ফল লাভ হইয়াছিল। কিন্তু পরে তাহাদের কার্যের এরূপ শোচনীয় পরিণাম কেন হইল? নিশ্চয় তাহার কিছু কারণ আছে। এই মহান আচার্যগণের তিরোভাবের পর 1 শতাব্দী যাইতে না যাইতে কেন সেই উন্নতি বন্ধ হইয়া গেল? ইহার উত্তর এই, তাহারা নিম্ন জাতিগুলিকে উন্নত করিয়াছিলেন বটে, তাহারা উন্নতির সর্বোচ্চ শিখরে আরূঢ় হউক, ইহা তাহাদের আন্তরিক ইচ্ছা ছিল বটে, কিন্তু সর্বসাধারণের মধ্যে সংস্কৃত শিক্ষা বিস্তারের জন্য শক্তি প্রয়োগ তাহারা করেন নাই। এমনকি মহান বুদ্ধ সর্বসাধারণের মধ্যে সংস্কৃত শিক্ষার বিস্তার বন্ধ করিয়া একটি ভুল পথ ধরিয়াছিলেন। তিনি তাহার কার্যের আশু ফললাভ চাহিয়াছিলেন। সুতরাং সংস্কৃত ভাষায় নিবদ্ধ ভাবসমূহ তখনকার প্রচলিত ভাষা পালিতে অনুবাদ করিয়া প্রচার করিলেন। অবশ্য ভালোই করিয়াছিলেন, লোকে তাহার ভাব বুঝিল, কারণ তিনি সর্বসাধারণের ভাষায় উপদেশ দিয়াছিলেন। এ খুব ভালোই হইয়াছিল। তাহার প্রচারিত ভাব সকল শীঘ্রই চারিদিকে বিস্তৃত হইতে লাগিল। অতি দূরে দূরে তাহার ভাবসমূহ ছড়াইয়া পড়িল। কিন্তু সঙ্গে সঙ্গে সংস্কৃত ভাষার বিস্তার হওয়া উচিত ছিল। জ্ঞানের বিস্তার হইল বটে, কিন্তু তাহার সঙ্গে সঙ্গে গৌরববোধ ও সংস্কার জন্মিল না। মজ্জাগত হইয়া শিক্ষা কৃষ্টিতে পরিণত হইলে ভাব বিপ্লবের ধাক্কা সহ্য করিতে পারে, শুধু বিভিন্ন বিষয়ের জ্ঞানরাশি তাহা পারে না। জগতের লোককে বিভিন্ন বিষয়ের জ্ঞান দিয়া যাইতে পারো, কিন্তু তাহাতে বিশেষ কল্যাণ হইবে না। ওই জ্ঞান মজ্জাগত হইয়া সংস্কারে পরিণত হওয়া চাই। আমরা সকলেই আধুনিক কালের এমন অনেক জাতির বিষয়ে জানি, যাহাদের এইরূপ অনেক জ্ঞান আছে, কিন্তু তাহাতে কি? সে সকল জাতি ব্যাঘ্রতুল্য নৃশংস, অসভ্য, কারণ তাহাদের কৃষ্টির অভাব। তাহাদের সভ্যতা যেমন গভীর নয়, জ্ঞানও তদ্রূপ। একটু নাড়া দিলেই ভিতরের আদিম অসভ্য প্রকৃতি জাগিয়া ওঠে। এইরূপ ব্যাপার জগতে ঘটিয়া থাকে। এই বিপদ সম্বন্ধে সচেতন থাকিতে হইবে। জনসাধারণকে প্রচলিত ভাষায় শিক্ষা দাও, তাহাদিগকে ভাব দাও, তাহারা অনেক বিষয় অবগত হউক, কিন্তু সঙ্গে সঙ্গে আরও কিছু প্রয়োজন। তাহাদিগকে কৃষ্টি দিতে চেষ্টা করো। যতদিন পর্যন্ত না তাহা করিতে পারিতেছ, ততদিন জনসাধারণের স্থায়ী উন্নতির আশা নাই। উপরন্তু একটি নূতন জাতির সৃষ্টি হইবে, যে জাতি সংস্কৃত ভাষার সুবিধা লইয়া অপর সকলের উপরে উঠিবে ও পূর্বের মতোই প্রভুত্ব করিবে। নিম্নজাতীয় ব্যক্তিদের বলিতেছি, তোমাদের অবস্থা উন্নত করিবার একমাত্র উপায় সংস্কৃত ভাষা শিক্ষা করা, আর উচ্চতর জাতিগণের বিরুদ্ধে
এই যে লেখালেখি ও দ্বন্দ্ববিবাদ চলিতেছে, উহা বৃথা, উহাতে কোনরূপ কল্যাণ হয় নাই, হইবেও না। উহাতে অশান্তির অনল আরও জ্বলিয়া উঠিবে, আর দুর্ভাগ্যক্রমে পূর্ব হইতেই নানা ভাগে বিভক্ত এই জাতি ক্রমশ আরও বিভক্ত হইয়া পড়িবে। জাতিভেদের বৈষম্য দূর করিয়া সমাজে সাম্য আনিবার একমাত্র উপায় উচ্চবর্ণের শক্তির কারণস্বরূপ শিক্ষা ও কৃষ্টি আয়ত্ত করা। তাহা যদি করিতে পারো, তবে তোমরা যাহা চাহিতেছ তাহা পাইবে। এই সঙ্গে আমি আরেকটি প্রশ্নের আলোচনা করিতে ইচ্ছা করি। অবশ্য মাদ্রাজের সহিতই এই প্রশ্নের বিশেষ সম্বন্ধ। একটি মত আছে, দাক্ষিণাত্যে আর্যাবর্ত নিবাসী আর্যগণ হইতে সম্পূর্ণ পৃথক দ্রাবিড় জাতির নিবাস ছিল। দাক্ষিণাত্যের এই ব্রাহ্মণগণ শুধু আর্যাবর্ত নিবাসী ব্রাহ্মণ হইতে উৎপন্ন, সুতরাং দাক্ষিণাত্যের অন্যান্য জাতি দক্ষিণী ব্রাহ্মণ হইতে সম্পূর্ণ পৃথক। এখন প্রত্নতাত্ত্বিক মহাশয় আমাকে ক্ষমা করিবেন, আমি বলি এই মত সম্পূর্ণ ভিত্তিহীন। তাহাদের একমাত্র প্রমাণ এই যে আর্যাবর্ত ও দাক্ষিণাত্যের ভাষায় প্রভেদ আছে। আমি তো আর কোনো প্রভেদ দেখিতে পাই না। আমরা এতগুলি আর্যাবর্তের লোক এখানে রহিয়াছি, আর আমি আমার ইউরোপীয় বন্ধুগণকে এই সমবেত লোকগুলির মধ্য হইতে আর্যাবর্ত ও দাক্ষিণাত্যবাসী বাছিয়া লইতে আহ্বান করি। উহাদের মধ্যে প্রভেদ কোথায়? একটু ভাষার প্রভেদ মাত্র। পূর্বোক্ত মতবাদীরা বলেন, দক্ষিণী ব্রাহ্মণেরা আর্যাবর্ত হইতে যখন আসেন তখন তাহারা সংস্কৃত ভাষী ছিলেন। এখন এখানে আসিয়া দ্রাবিড় ভাষা বলিতে বলিতে সংস্কৃত ভুলিয়া গিয়াছেন। যদি ব্রাহ্মণদের সম্বন্ধে ইহা সত্য হয়, তবে অন্যান্য জাতি সম্বন্ধেই বা ও কথা খাটিবে না কেন? অন্যান্য জাতিও আর্যাবর্ত নিবাসী ছিল, তাহারাও দাক্ষিণাত্যে আসিয়া সংস্কৃত ভুলিয়া গিয়া দ্রাবিড় ভাষা লইয়াছে। এ কথাই বা বলা যাইবে না কেন? যে যুক্তি দ্বারা তুমি দাক্ষিণাত্যবাসী ব্রাহ্মণেতর জাতিকে অনার্য বলিয়া প্রমাণ করিতে যাইতেছ, সেই যুক্তি দ্বারাই আমি তাহাদিগকে আর্য বলিয়া প্রতিপন্ন করিতে পারি। ওসব মূর্খের কথা, ওসব কথায় বিশ্বাস করিও না। হইতে পারে একটি দ্রাবিড় জাতি ছিল, তাহারা এখন লোপ পাইয়াছে। যাহারা অবশিষ্ট আছে তাহারা বনে জঙ্গলে বাস করিতেছে। খুব সম্ভব ওই দ্রাবিড় ভাষাও সংস্কৃতের পরিবর্তে গৃহীত হইয়াছে। কিন্তু সকলেই আর্য, আর্যাবর্ত হইতে দাক্ষিণাত্যে আসিয়াছে। সমগ্র ভারত আর্যময়, এখানে অপর কোনো জাতি নেই। আবার আর এক মত আছে যে শূদ্রেরা নিশ্চয় অনার্য জাতি, তাহারা আর্যগণের দাস স্বরূপ। পাশ্চাত্য পণ্ডিতগণ বলিতেছেন, ইতিহাসে একবার যাহা ঘটিয়াছে তাহার পুনরাবৃত্তি হইয়া থাকে। যেহেতু মার্কিন, ইংরেজ, পর্তুগিজ ও ওলন্দাজ জাতি আফ্রিকান হতভাগ্যদের ধরিয়া জীবদ্দশায় কঠোর পরিশ্রম করাইয়াছে এবং মরিলে টানিয়া ফেলিয়া দিয়াছে, যেহেতু ওই আফ্রিকানদের সহিত সংকরোৎপন্ন তাহাদের সন্তানগণকে কৃতদাস করা হইয়াছিল এবং তাহাদিগকে ওই অবস্থায় অনেক দিন ধরিয়া রাখা হইয়াছিল, যেহেতু এই ঘটনার সহিত তুলনা করিয়া মন হাজার হাজার বৎসর অতীতে ছুটিয়া গিয়া এরূপ কল্পনা করে যে ওইরূপ ব্যাপার এখানেও ঘটিয়াছিল। প্রত্নতাত্ত্বিকগণ স্বপ্ন দেখিয়া থাকেন যে ভারত কৃষ্ণচক্ষু আদিম জাতিসমূহে পরিপূর্ণ ছিল। উজ্জ্বল বর্ণ আর্যগণ আসিয়া সেখানে বাস করিলেন। তাহারা কোথা হইতে যে উড়িয়া আসিয়া জুড়িয়া বসিলেন তাহা ঈশ্বরই জানেন। কাহারো কাহারো মতে মধ্য তিব্বত হইতে, আবার কেহ কেহ বলেন মধ্য এশিয়া হইতে। অনেক স্বদেশপ্রেমিক ইংরেজ আছেন যাহারা মনে করেন আর্যগণ সকলেই হিরণ্যকেশ ছিলেন। অপরে আবার নিজ নিজ পছন্দ মতো তাহাদিগকে কৃষ্ণকেশ বলিয়া স্থির করেন। লেখকের নিজের চুল কালো হইলে
তিনি আর্যগণকেও কৃষ্ণকেশ করিয়া বসেন। আর্যগণ সুইজারল্যান্ডের হ্রদগুলির তীরে বাস করিতেন, সম্প্রতি এরূপ প্রমাণ করিবারও চেষ্টা হইয়াছে। তাহারা সকলে মিলিয়া যদি এই সব মতামতের সঙ্গে সেখানেই ডুবিয়া মরিতেন, তাহা হইলেও আমি দুঃখিত হইতাম না। আজকাল কেহ কেহ বলেন আর্যগণ উত্তর মেরু নিবাসী ছিলেন। আর্যগণ ও তাহাদের বাসভূমির উপর ভগবানের আশীর্বাদ বর্ষিত হোক। আমাদের শাস্ত্রে এই সকল বিষয়ের কোনো প্রমাণ আছে কি না যদি অনুসন্ধান করা যায়, তবে দেখিতে পাইবে আমাদের শাস্ত্রে ইহার সমর্থক কোনো বাক্য নাই। এমন কোনো বাক্য নাই যাহাতে আর্যগণকে ভারতের বাহিরে কোনো স্থানের অধিবাসী মনে করা যাইতে পারে। আর আফগানিস্তান প্রাচীন ভারতের অন্তর্ভুক্ত ছিল। শূদ্র জাতি যে সকলই অনার্য এবং তাহারা যে বহু সংখ্যক ছিল, এসব কথাও সম্পূর্ণ অযৌক্তিক। সে সময় সামান্য কয়েকজন উপনিবেশকারী আর্যের পক্ষে শত সহস্র অনার্যের সহিত প্রতিদ্বন্দ্বিতা করিয়া বাস করাই অসম্ভব হইত। উহারা 5 মিনিটে আর্যদের চাটনির মতো খাইয়া ফেলিত। জাতিভেদের একমাত্র যুক্তিসঙ্গত ব্যাখ্যা মহাভারতেই পাওয়া যায়। মহাভারতে লিখিত আছে, সত্যযুগের প্রারম্ভে একমাত্র ব্রাহ্মণ জাতি ছিলেন। তাহারা বিভিন্ন বৃত্তি অবলম্বন করিয়া ক্রমশ বিভিন্ন জাতিতে বিভক্ত হইলেন। জাতিভেদ সমস্যার যত প্রকার ব্যাখ্যা শোনা যায়, তন্মধ্যে ইহাই একমাত্র সত্য ও যুক্তিযুক্ত ব্যাখ্যা। আগামী সত্যযুগে আবার ব্রাহ্মণেতর সকল জাতি ব্রাহ্মণে পরিণত হইবেন। ওম শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।